চৌঠা মে 2026 পশ্চিমবঙ্গের ইতিহাসে এক ঐতিহাসিক দিন। বাংলা জয় করল ভারতীয় জনতা পার্টি। পদ্মাসনে পশ্চিমবঙ্গ 203, এই মুহূর্তে 203টি কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। আর শুধুমাত্র জয় নয়, রীতিমতো একটা বড় ঝড় এসেছে বাংলার রাজনীতিতে। এতদিন ধরে সবাই এটাই ভেবেছিল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি, এত সহজে এই ঘাঁটি ভাঙা যাবে না। আর বিজেপির কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু আজকের দিনে রেজাল্ট পুরো পাল্টে গেল। দুটো বাদে প্রায় প্রত্যেকটা এক্সিট পোলের রেজাল্ট হুবহু মিলে গেল। অনেকেই আবার তৃণমূলের এই হারকে মমতা ব্যানার্জির পতন হিসাবে দেখছেন। কিন্তু কেন? যে মমতা ব্যানার্জি 2021 সাল অবধি পশ্চিমবঙ্গে 294টির মধ্যে 210টিরও বেশি আসন জিতেছিলেন, আর আজ তার দল 100-র গণ্ডিও পেরোতে পারল না। এর কারণ কি? শুধুই কি হিন্দু মুসলমানের রাজনীতি, না এর পিছনে জড়িয়ে আছে আরও বড় কোনো অন্য কারণ? বিগত কয়েক বছর ধরে বাংলার মানুষের সাথে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা সীমাহীন। স্বাধীনতার পর থেকে 79 বছরে এই প্রথমবার বাংলায় সুষ্ঠুভাবে ভোট হয়েছে। বাম আমল বলুন বা তৃণমূল আমল বলুন, বহুবার অভিযোগ উঠেছে যে বাংলায় ভোট মানে হিংসা, বুথ দখল আর খুনোখুনি। এই প্রথমবার বাংলার মানুষ স্বাধীনভাবে তাদের মতামত জানাতে পেরেছেন, তাই এই জয় ঐতিহাসিক। তো চলুন জেনে নিই কেন আজ বাংলার মানুষ মমতা ব্যানার্জির দিক থেকে মুখ সরিয়ে নিয়েছে। তবে প্রথমেই বলে দিই, আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাপোর্টার নই। এই ভিডিওতে আমরা যেসব তথ্য দেব সেগুলো নিউজ মিডিয়া থেকে কালেক্ট করা। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের এই হারের কারণ জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে, বিশেষ করে 2021 সালের দিকে। এই সময় তৃণমূল কংগ্রেস মোট ভোটের প্রায় 48% পেয়ে জয়ী হয়েছিল। বিজেপির ভোট ছিল 38%-এর কাছাকাছি। এই 10% গ্যাপই একটা বড় গেম চেঞ্জার ছিল। সেই সময় অনেকে এই 38% ভোটকে অনেক ছোট নজরে দেখেছিল, কিন্তু এই ভোটের সংখ্যাটা কিন্তু সাধারণ ব্যাপার ছিল না। মাত্র 5 বছরের মধ্যে বিজেপি তাদের প্রায় শূন্য ভোট থেকে এই 38%-এ পৌঁছে গিয়েছিল। মানে একটা হিউজ বেস তাদের তৈরি হয়ে গিয়েছিল। শুধুমাত্র বাকি ভোট তাদের একত্রিত করা বাকি ছিল। এই 2021 থেকে 2026 সালের মধ্যে সেই বাকি ভোটটাও বিজেপি নিজেদের কুক্ষিগত করে নেয়। আর এই সময়ের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা হলো মানুষের মাইন্ডসেট। যদিও 2024 সালে বিজেপি এই রাজ্যে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে ছিল। সুতরাং হিন্দু মুসলিম রাজনীতি যদি ফ্যাক্টর হতো তাহলে কিন্তু 2024 সালের লোকসভা ভোটে মমতা ব্যানার্জি এতটা এগিয়ে থাকতে পারতেন না। বেশ কিছু রিপোর্টে এটাও বলা হয় 2024 সালে বিজেপি 8.3% মুসলিম ভোট পেয়েছিল। আর এই কারণেই বলা হচ্ছে মমতা ব্যানার্জির হারের জন্য দায়ী ছিল শেষ দুটো বছর, মানে 2024 থেকে 2026। অবশ্য কিন্তু এখানে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা ছিল। এবছর যেভাবে মিলিটারি স্কিলে সুরক্ষা দিয়ে ভোট করানো হয়েছে তাতে মানুষরা নিজেদের মতামত স্বাধীনভাবে ইভিএম মেশিনে জানাতে পেরেছে। তবে হিউজ বিজেপির পক্ষে ভোটের কারণ হচ্ছে শেষ দুটো বছর। বিশেষ করে চাকরি সংক্রান্ত ইস্যুটা কিন্তু এখানে একটা বড় টার্নিং পয়েন্ট হিসাবে দাঁড়ায়। এটা তো আমরা প্রত্যেকেই জানি যে বিগত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে সরকারি চাকরি নিয়োগ প্রায় নেই বললেই চলে। যেটুকু বা চাকরি হয়েছে তার 90% ছিল দুর্নীতি। আর এই দুর্নীতির ইস্যুতে 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। প্রাইমারির 32,000 চাকরি বাতিলের মামলা আজও কোর্টে চলছে। আর যখন এই মানুষগুলো তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ জানায় তখন মমতা ব্যানার্জির পুলিশ এই মানুষগুলোর উপর লাঠিচার্জ করে, লাথি মারা হয় শিক্ষকদের। এই ঘটনা নিউজ মিডিয়ার মাধ্যমে গোটা বাংলা দেখেছিল। কিভাবে যোগ্য প্রার্থীরা মার খেতে খেতে রাস্তায় লুটিয়ে পড়ছিল, তাদের চোখের জল বাংলার মানুষের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এই সব কিছু মিলিয়ে সাধারণ মানুষের মনে একটা ধারণা তৈরি হয় যে তৃণমূল কংগ্রেসের সরকার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে উদাসীন। আর এটা কিন্তু অনেকাংশেই প্রমাণিত হয়েছে। একজন সাধারণ ছাত্র যে বছরের পর বছর চাকরি পাওয়ার জন্য তৈরি হচ্ছে, সে যখন দেখতে পায় যে তার ভবিষ্যৎ আনসার্টেন হয়ে যাচ্ছে তখন তার ফ্রাস্ট্রেশন শুধুমাত্র ব্যক্তিগত থাকে না, এই ক্ষোভটা সরকারের উপর রাগে কনভার্ট হয়।
সেটা কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, সব ক্ষেত্রেই সমান। এই রাগটা সাইলেন্ট হলেও কিন্তু খুব পাওয়ারফুল। বর্তমানে আমাদের রাজ্যে প্রায় 1 কোটিরও বেশি বেকার যুবক যুবতী রয়েছে, যাদের বয়স 21 থেকে 25 বছরের মধ্যে। এদের ভোটের বেশিরভাগটাই 2026 সালে বিজেপির দিকে শিফট হয়েছে। তৃণমূল কংগ্রেস শেষ মুহূর্তে এসে চেষ্টা করেছিল শিক্ষিত বেকারদের নিজের দলে টানার। তারা 1,500 টাকা করে ভাতা ঘোষণা করেছিল, কিন্তু বাংলার যুবক যুবতী এটা বুঝতে পেরে যায় যে 1,500 টাকায় তাদের পরিস্থিতি উন্নতি হবে না। এই ঘটনার সাথে আপনি 2011 সালের ভোটের কিছু মিল পাবেন। প্রায় 34 বছরের বামফ্রন্ট শাসনকালে ঠিক একইভাবে সরকারের ভুল নীতির কারণে রাজ্যের বেকারত্ব চরম সীমায় পৌঁছে গিয়েছিল। শিক্ষিত বেকাররা সরকারের উপর রেগে গিয়ে 2011 সালে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢেলে ভোট দিয়েছিল। তৃণমূলের জন্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা দখল করা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, ঠিক যেমনটা এবার বিজেপির সাথে হয়েছে। দেখুন, অনেকেই আপনারা বলতে পারেন, তাহলে বিজেপি কি সেন্ট্রালে চাকরি দেবে? এটা অবশ্য একটা আলোচনার বিষয়, কিন্তু আজকে আমাদের এই আলোচনার টপিক হচ্ছে পশ্চিমবাংলার ভোট। তো আমরা পশ্চিমবাংলার ভোট এবং এখানকার মানুষের ধারণা থেকে এগুলো বিচার করছি। এবার আসা যাক ভোটের স্ট্রাকচারের দিকে। এবারের ভোটে সব থেকে বড় যে পরিবর্তনটা দেখা গেছে সেটা হচ্ছে মহিলা ভোটার। এতদিন ধরে মহিলা ভোটার তৃণমূলের একটা স্ট্রেংথ ছিল। লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রীর মতো বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম, বিশেষ করে ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার, এগুলো কিন্তু তৃণমূল সরকার করেছে। এই প্রকল্পগুলি যে শুধুমাত্র মহিলাদের আর্থিক সাহায্য দিয়েছে তা কিন্তু নয়, তাদের একটা সাইকোলজিক্যাল সিকিউরিটিও দিয়েছিল। কিন্তু 2026-এ এসে এটা হিউজ পরিবর্তন এসেছে। দেখুন, এই ওয়েলফেয়ার স্কিমগুলো তখনই কাজ করে যখন মানুষ এগুলো ফেয়ারভাবে পায়, কিন্তু স্কিমগুলোতে প্রচুর পরিমাণে দুর্নীতির অভিযোগ রয়েছে। বেশিরভাগ মহিলাদের, বিশেষ করে গ্রামের দিকে মহিলাদের এই সুবিধা পেতে গেলেও তাদের কাটমানি দিতে হতো, তৃণমূল পার্টির মিটিং মিছিলে জমায়েত করতে হতো, পার্টির লোকেদের দাদাগিরি সহ্য করতে হতো। একজন মহিলা যদি মাসে 1500 টাকা থেকে 1700 টাকা করে পান, সেটা অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু সেই টাকার জন্য তাদের যদি বারবার অফিসে ঘুরতে হয়, লোকাল লিডারদের সব কাজে তাদের সাপোর্ট করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এম্পাওয়ারমেন্টের জায়গাটা দুর্বল হয়ে যায়। ধীরে ধীরে সরকারের উপর একটা রাগ সৃষ্টি হয়, সরকারের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পাল্টে যেতে শুরু করে। এছাড়াও তৃণমূল কংগ্রেস বাংলার মেয়েদের সুরক্ষার গ্যারান্টি দিতে পারেনি। আরজি করে যে নৃশংসভাবে অভয়াকে ধর্ষণ করা হয়, তার সাথে সুপরিকল্পিতভাবে যেভাবে প্রমাণ লোপাট করা হয়, তা নিউজ মিডিয়ার মাধ্যমে বাংলার আপামর জনগণ দেখেছে। এছাড়াও সন্দীপ ঘোষ, যার উপর বারবার এই আরজি করের নৃশংস হত্যার পিছনে দায়ী করা হচ্ছে, তাকেও মমতা ব্যানার্জির সরকার শেল্টার দিচ্ছিল। এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটাও বলেন যে মেয়েরা কেন রাত 8টার পর বাইরে বেরোবে। এই জিনিসগুলো কিন্তু মেয়েদেরকে তাদের সুরক্ষা নিয়ে ভাবতে বাধ্য করে। এবার আসা যাক সংখ্যালঘু ভোটের দিকে, যেটা বাংলার রাজনীতিতে একটা বড় ফ্যাক্টর। বহু বছর ধরে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ একদিকে কনসোলিডেটেড ছিল, কিন্তু 2026-এ এই কনসোলিডেশন একটু হলেও ভাঙতে শুরু করে। আর এখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করেছে। দীর্ঘদিন ধরে সংখ্যালঘু মানুষেরা একটা পার্টিকে সাপোর্ট করে গেছে, কিন্তু তারপরেও গ্রাউন্ড লেভেলে খুব বেশি পরিবর্তন আসেনি। সংখ্যালঘুদের খুশি করার জন্য মমতা ব্যানার্জি ইমাম ভাতা শুরু করেন, হজ যাত্রার ব্যবস্থা করেন। কিন্তু মুসলিম ভোটার মানেই কি তারা শুধুমাত্র ভাতা চাইবে? মুসলিম সমাজেও ইয়াং জেনারেশন রয়েছে, তারাও তো চাকরি চায়, তারাও কর্মসংস্থান চায়। আর এই জায়গায় তৃণমূলের ভোটের একটা বিরাট অংশ কেটে নিয়েছে আইএসএফ এবং সিপিএম। বহু মুসলিম ভোটার মমতা ব্যানার্জির তুলনায় নওশাদ সিদ্দিকীকে যোগ্য নেতৃত্ব মনে করেন, যিনি কখনো কোনো কমিউনাল বার্তা দেননি, যিনি সবসময় সরল সাধারণ মানুষের সাথে থাকার কথা বলেন। এই ঘটনাগুলোর পরেও গত 2 বছরে বাংলায় এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তৃণমূল কংগ্রেসকে এত বড় হারের সামনাসামনি করতে হলো।
গত 2 বছরে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটেছে, যেখানে কমিউনাল অ্যাটাকের কারণে শত শত মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। রাজ্য পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি। একের পর এক ভাতা ঘোষণা হয়েছে ঠিকই, কিন্তু গ্রাউন্ড লেভেলে রাজ্য শাসনে ব্যর্থ ছিল মমতা ব্যানার্জি। এছাড়াও এই ভোটে কিন্তু এসআইআর হিউজ ইম্প্যাক্ট ফেলেছে। বহু মৃত ভোটার, ঠিকানা পরিবর্তিত ভোটারের নাম বাদ গেছে। আবার তৃণমূল সহ বাকি দলগুলো দাবি করছে অনেক বৈধ ভোটার, যাদের মধ্যে হিন্দু মুসলমান উভয়ই রয়েছে, তাদের নামও বাদ গেছে। আর এই নাম বাদ যাওয়ার সংখ্যাটা প্রায় 10%। আর এই 10% ভোটেই 2021 সালে বিজেপি হেরে গিয়েছিল। এছাড়া মমতা ব্যানার্জি যেভাবে আইপ্যাকে গিয়ে সিবিআইয়ের হাত থেকে ফাইল কেড়ে নিয়েছেন, এটা কিন্তু টিভিতে বহু মানুষ দেখেছে। আর বিগত কয়েক বছরে বিজেপি তৃণমূলের সাথে একটা শব্দকে বেঁধে দিয়েছিল: চোর, চাকরি চুরি, বালি চুরি, কয়লা চুরি, এছাড়াও ত্রিপল চুরি। দেখুন, আমরা কিন্তু এখানে বলছি না মমতা ব্যানার্জি নিজেই এগুলো চুরি করেছেন, কিন্তু যখন বারবার তার দলের কোনো ব্যক্তির উপর এই সব চুরির অভিযোগ আসছিল, তিনি কোনো রকম পদক্ষেপ না নিয়ে শুধুমাত্র ক্ষমতা ধরে রাখার জন্য চুপ ছিলেন। ইউটিউবারদের উপর মামলা থেকে থ্রেড কালচার, বইমেলা থেকে শুরু করে ফিল্ম ইন্ডাস্ট্রি, টোটো স্ট্যান্ড থেকে শুরু করে ল্যান্ড মাফিয়া, প্রত্যেকটা জায়গায় এই সরকার নিজেদের ঔদ্ধত্য প্রকাশ করতে চেয়েছিল, যার ফলে গোটা দলটার প্রতি মানুষের বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে। কিন্তু এই সবের মধ্যে একটা জিনিস কেউ বলছে না, সেটা হলো মেসি কাণ্ড। বাংলার একটা হিউজ যুব সমাজ, যারা কোনোদিন কোনো রাজনীতি করে না, কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, তারা নিজেদের জমানো টাকা দিয়ে, কেউ কেউ 1 মাসের স্যালারি দিয়ে মেসিকে দেখবে বলে টিকিট কেটেছিল। কিন্তু সেদিন বাংলার এই যুব সমাজ দেখেছে কিভাবে কয়েকটা পলিটিক্যাল লিডার তাদের স্বপ্নকে ভেঙে চুরমার করে দিয়েছিল। টিভিতে সেদিন কিন্তু বাংলার যুব সমাজ চিৎকার করে বলেছিল এই সরকারকে তারা আর চায় না। এটাও কিন্তু ভোট বক্সে হিউজ ইম্প্যাক্ট ফেলেছিল। এছাড়া মমতা ব্যানার্জি বেশ কিছু কমিউনাল কথাবার্তা বলেন। যেমন মমতা ব্যানার্জি ভোটের কিছুদিন আগেই বলেছিলেন কয়েক মিনিটের মধ্যে একটা কমিউনিটিকে তারা সব তছনছ করে দেবে। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে, 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। মুর্শিদাবাদের মতো ঘটনা হওয়ার পর বাংলার মানুষেরা এই কথাকে কিন্তু সিরিয়াস নিয়েছিল। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ সাংগঠনিক ক্ষমতা থাকা সত্ত্বেও ইন্টারনাল ইস্যু তাদের দুর্বল করে দেয়। স্বজন পোষণ, গোষ্ঠীদ্বন্দ্ব, টিকিট ডিস্ট্রিবিউশন নিয়েও অসন্তোষ, এই সবগুলো নিয়ে অনেক জায়গায় কর্মীদের মধ্যে মোটিভেশন দেখা যায়, মোটিভেশন কমে গিয়েছিল। আর এই ছোট্ট ছোট্ট গ্যাপগুলো শেষ পর্যন্ত বড় বড় ডিফারেন্স তৈরি করে দেয়। এছাড়াও তৃণমূলের যে সমস্ত এজেন্ডা ছিল, সেই এজেন্ডাগুলোকে তারা সরাসরি বিজেপিকে টার্গেট করতে পারেনি। দেখুন, একটা দল হিসাবে বিজেপিরও বেশ কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু সেই মেন দিকগুলো বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস এবছরের ভোটে কনসেন্ট্রেট করেছে এসআইআরের উপরে। কেন ইলেকশনে এত কড়াকড়ি হচ্ছে, তার উপরে বাংলার মানুষ আমিষ খেতে পারবে কিনা, তার উপরে বাংলায় হিন্দি আগ্রাসন হবে কিনা, তা নিয়ে তৃণমূল বাংলার মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে। আর অন্যদিকে বিজেপির কাছে খুব স্ট্রং এজেন্ডা ছিল চাকরি চুরি, দুর্নীতি, এসব কথা তো আপনাদের বললাম। এগুলো ছাড়াও বিজেপি তাদের হিন্দুত্ববাদী ন্যারেটিভকে কাজে লাগায়। মমতা ব্যানার্জি নিজের রাজকোষের সম্পত্তি থেকে একটা জগন্নাথ মন্দির তৈরি করেও শেষ পর্যন্ত কিন্তু হিন্দু ভোটকে একত্রিত করতে পারেননি। এই হিউজ পরিবর্তনের পর এটা আমাদের প্রথম ভিডিও। আপনাদের কি মনে হয় বাংলায় বিজেপি যে সমস্ত এজেন্ডাকে সামনে এনে ভোট পেয়েছে, যেমন ধরুন অভয়ের বিচার, বাংলায় শিল্প ফিরিয়ে আনা, চাকরি ফিরিয়ে আনা, সেগুলো কি তারা করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবারও বলছি, আমাদের এই চ্যানেল কিন্তু কোনো রকম পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করে না, আর এটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল অ্যানালিসিস। তো দেখতে থাকুন আমাদের এই চ্যানেল। পরের ভিডিওতে ফের দেখা হবে। নমস্কার।